আচ্ছা, আমরা শুরু করছি আজকের ক্লাস। আমি একটু চেক করে আসছি সবকিছু ওকে কিনা। সকাল সকাল শুরু করছি তো গলা এখনো বসে আছে। ঠিক আছে, একদম সকাল সকাল তোমাদের জন্য রেকর্ড করা শুরু করছি। কতদিন অফলাইনের ক্লাস ছিল, কিন্তু আজকে অফলাইনের ক্লাস হচ্ছে বিকেলে। তোমাদের জন্য আমি চিন্তা করলাম একটা ক্লাস শুট করে ফেলি। হাই হাই, গলা তো ভালোই বসে আছে। কতদিন অফলাইনের ক্লাস ছিল। ঠিক আছে, শুরু করছি আমরা। এর মধ্যে আরেকটা কাজ করেছি, ঠান্ডায় শাওয়ার নিয়েছি এখন, মানে সকাল তো, সেজন্য মনে হয় গলা বেশি বসে আছে। তো আজকে আমাদের লেকচার 3টি। আজকে আমরা দ্রাব্যতার দুইটা টাইপ নিয়ে কথা বলবো। এই দুইটা টাইপ সাধারণত বোর্ড পরীক্ষায় আসে না, ঠিক আছে, কিন্তু বোর্ড পরীক্ষায় আসতে পারে। বোর্ড পরীক্ষায় আগের 20, 21, 22, 23, 24, 25-এর যে কোয়েশ্চেনটা, 25 তাও একটু নতুন কোয়েশ্চেন করার চেষ্টা করেছে। বিষয়বস্তু 25-এ দেখিয়েছে। তো শর্ট সিলেবাসের যে ব্যাচগুলো ছিল, তোমাদের প্যাটার্ন যারা 26 ব্যাচ আছো, 27 ব্যাচ আছো, বা পরবর্তী 28 ব্যাচ ক্লাস করে থাকলে প্যাটার্ন মিলাতে পারবে না। কারণ ওই সময় আসলে শর্ট সিলেবাস কোভিড পরবর্তী হওয়ায় ওই সময়ে স্যাররা একটু, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ালেখারই সুযোগ পায়নি, তো যতটুকু পারে স্টুডেন্ট বান্ধব বা সহজ প্রশ্ন করার চিন্তাই ছিল। পরীক্ষাও তো বেশ কয়েকবার হয়নি, কিন্তু তোমাদের সময় কিন্তু একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেনই আসবে। তবে বলে রাখছি, এর মধ্যে দুইটা টাইপের, সিলেক্টিভ প্রেসিপিটেশন আর এটা হচ্ছে কমপ্লেক্স ইনফরমেশন। এই টপিকগুলো দেখবা তোমরা ম্যাক্সিমাম সময়ই পাবা না, বুঝছো? যেমন গুহ স্যারের বই একটা ম্যাথ আছে সিলেক্টিভ প্রেসিপিটেশনের। তো এই জিনিসগুলোকে আবার কমপ্লেক্স ইনফরমেশন নিয়ে গুহ স্যারের বইয়ে বলেছে, হাজারি স্যারের বইয়ে বলে নেই। তো দুইটা বইয়ে আবার কনসেপ্টটা কিন্তু হাজারি স্যারের বইও সিলেক্টিভ প্রেসিপিটেশন দেখিয়েছে, ডিরেক্ট কথাবার্তা বেশি বলে নেই এখানে। তো আমার এখানে তুমি যদি এই ক্লাসটা করে ফেলো, দেখবে হচ্ছে তোমার এই কনসেপ্টগুলো একদম, মানে এর বাইরে আর কিছু লাগবে না আর কি, একদম স্পষ্ট হয়ে যাবে কনসেপ্টগুলো। তো দ্রাব্যতা আমরা টাইপ 6 পর্যন্ত গিয়েছিলাম। টাইপ 1, টাইপ 2 দ্রাব্যতার বেসিক, যেটা গ্রাম পার 100 গ্রাম পানি নিয়ে। এরপরে ছিল হচ্ছে আয়ন এর ঘনমাত্রা থেকে কেএসপি, বা কেএসপি থেকে আয়নের ঘনমাত্রা বা দ্রাব্যতা। এরপরে ছিল অদক্ষেপ পড়ার। এরপরে ছিল হচ্ছে কমন আয়ন, সময়ন প্রভাব, তাই না, কমন আয়ন ইফেক্ট। এরপরে ছিল হেনরিস ল। তো আজকে আর দুইটা টাইপ পড়াচ্ছি, তাহলে দ্রাব্যতার A to Z এখানে পেয়ে যাবে। ক্লাস তো বেশি নিয়ে নিয়ে দ্রাব্যতার উপর, হয়তো 6 থেকে 7 ঘন্টা, 6টা ক্লাস নিয়েছি মনে হয়, 15, 16, 20, হ্যাঁ আজকে সহ 6টা। তাহলে একটু দেখো তো, টাইপ 7, টাইপ 7 ক্লাসগুলো ছোট রেখেছে। আজকের ক্লাসটা ছোট, কিন্তু ছোট ক্লাসে কনসেপ্টটা মারাত্মক। তো এটা হচ্ছে কি সিলেক্টিভ প্রেসিপিটেশন। টপিকের নামটা খুব সুন্দর, সিলেক্টিভ প্রেসিপিটেশন। সিলেক্টিভ প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে কি বলতো, অদক্ষেপ করা। প্রেসিপিটেশন শব্দটার অর্থ কি, অদক্ষেপণ, অদক্ষেপণ। অদক্ষেপণ মানে তুমি নিচে ফেলে দিচ্ছ, কেমন? অদক্ষেপণ মানে কি, তুমি নিচে ফেলে দিচ্ছ ওদেরকে, পাত্রের তলায় অদক্ষেপ পড়ছে। কেমন? আগে ক্লাসগুলো যারা করে আসছো, তোমাদের জন্য কনসেপ্টগুলো অনেক ইজি হবে, একদম সিরিয়ালি ক্লাসগুলো করবা। তোমাদের পুরো বইয়ে যা আছে এটাই কিন্তু আমি গুছিয়ে দিয়েছি, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো এরপরে সাইকেল 2টা হচ্ছে পেইড থাকবে, এটা জাস্ট কেমসি সব সাইকেল 2 ওইটা A to Z করে নিতে পারবে। এটা শুরু হয়ে যাচ্ছে 15 তারিখ থেকে আর কি, অক্টোবরে। যা পরে করছো কোনো সমস্যা নেই, যে কোনো সময় এসে সাইকেল 2টা ওইখান থেকে করতে পারবে। আবার রাসায়নিক পরিবর্তনটা কিন্তু আমি তোমাদের জন্য দেওয়া শুরু করে দিব, তোদের মন খারাপের কিছু নেই, রাসায়নিক পরিবর্তনটা আবার ইউটিউবে দিতে থাকবে। তো একটু দেখো সিলেক্টিভ প্রেসিপিটেশন, কারণ ওইটার অনেক ম্যাথ, অনেক কনসেপ্ট রাসায়নিক পরিবর্তন, এবং ওইটার দেখবা ভালো রিসোর্স এখনও পর্যাপ্ত নেই, ঠিক আছে? তো ওইটা দিলে আমার মনে হয়েছে তোমাদের জন্য আরও বেশি উপকার হবে। সিলেক্টিভ প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে অদক্ষেপ করবা কিন্তু সিলেক্টিভ। এর মানে কি, ধরো আমি এখানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম। আমি বলবো দেখো সোডিয়ামও ঘুরে বেড়াচ্ছে, Cl- ঘুরে বেড়াচ্ছে। তোমাকে আমি বললাম যে সোডিয়াম প্লাস ঘুরছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু Cl- ঘুরে বেড়াচ্ছে, আমার পছন্দ হচ্ছে না।
দুইজন আছে কেমন, এন এ প্লাসও আছে সিএল মাইনাস হচ্ছে, ওরা ঘুরে বেড়াচ্ছে, ও ঘুরে বেড়াচ্ছে, এন এ প্লাস আমার কোনো সমস্যা নেই, কিন্তু সিএল মাইনাস ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম যে ওরা আমার একদম পছন্দ হচ্ছে না। বিষয় বুঝতে পারছো, ওরে তুমি নিচে ফেলে দিবা। নিচে ফেলে দিবা মানে পাত্রের গায়ে তলায় জমা করবা। তাহলে কিভাবে জমা করবা, কিভাবে জমা করবা? তুমি জানো হচ্ছে সিএল মাইনাসের সাথে যদি সিলভার প্লাসের দেখা হয় তখন ওরা ঘোরাঘুরি বাদ দিয়ে নিচে শুয়ে পড়ে, তাই না? যেমন তুমি ধরো সিলভার নাইট্রেট দিয়ে দিলা, আমি কি দিলাম বলতো, সিলভার নাইট্রেট দিলাম। দেখো সিলভার প্লাসের সাথে সিএল মাইনাসের দেখা হচ্ছে, দেখো দেখা হয়েছে, দেখা হওয়ার পর ওরা ঘোরাঘুরি করছে না, শুয়ে পড়ছে নিচে। এই এই দেখো, বিষয় বুঝছো? এর মানে কি, এন এ প্লাসগুলোর কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সিএল মাইনাসটা কি হয়ে গেছে বলতো, অদক্ষিপ্ত হয়ে গেছে। সিএল মাইনাস আরও আছে, কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, সবগুলো তো আর অদক্ষিপ্ত হবে এরকম না। তো একটু দেখো তো, এই যে দেখো সিলভার প্লাস সিএল মাইনাস দেখা হওয়ার পর্যায়ে আছে, দেখো এই দেখো, ওরা কি হয়ে গেছে বলো তো, অদক্ষিপ্ত হয়েছে। ঠিক আছে, আরও সিএল মাইনাস দেখা যাচ্ছে, এই যে দেখো অদক্ষিপ্ত করে ফেলা। এর মানে হয় কি, আমাদের ইন্ডাস্ট্রির অ্যাপ্লিকেশনে, যেমন আমি যখন তোমার ওই যে বুয়েটে থাকাকালীন দুই জায়গায় আমি দুইটা কোম্পানিতে আর কি তোমার জিরো লিকুইড ডিসচার্জ অত ইটিপি নিয়ে কাজ করা লাগছিল। তো ইউনিলিভারেরটা ছিল হচ্ছে জিরো লিকুইড ডিসচার্জ, ওরা চিন্তা করেছিল পানি একদম বাইরে ফেলবেই না, কারণ পরিবেশ দূষণ হয় ইন্ডাস্ট্রি যে পানিটা হোয়াটএভার। তো ইটিপি যেটা বলছে, আরেকটা ছিল আরবিএল, ব্যাটারি ইন্ডাস্ট্রি। তো ব্যাটারি ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন রকমের লেড থাকে বা আরও অনেকগুলা তোমার ধাতু থেকে যায়, যেগুলো হচ্ছে তোমার পরিবেশে গেলে ক্ষতি করবে। তো পরিবেশে তো ওকে ফেলা যাবে না এইভাবে, পানির সাথে যদি ও ঘুরতে ঘুরতে পানির সাথে পরিবেশে চলেই যায়, তখন তো হচ্ছে পরিবেশের ক্ষতি। দেখছো অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়, মানে তুমি ভাবছো তুমি বইয়ের পড়া পড়ছো, কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা দেখছো খুব সুন্দর। এখানে ধরো কি ইটিপি বেশ বড় একটা জায়গায়, ইটিপি বলতে এখানে দূষিত পানি যেটা আছে ওইটাকে পরিবেশের উপযোগী করে হয় পরিবেশে ছেড়ে দেওয়া হয়, আর না হয় ওইটাকে ব্যবহার উপযোগী করে পুরোপুরি ইন্ডাস্ট্রিতে আবার ব্যবহার করা হয়। তাহলে বারবার বাইরে থেকে পানি আনা লাগছে না, মানে পানিটাকে রিইউজ করা যাচ্ছে। ঠিক আছে, রিইউজ করা যাচ্ছে যেটুক দরকার তখন শুধু, কারণ কিছু পানি তো প্রসেসে লস হবে, কিছু পানি তো উড়ে যাবে, ওইটুক পানি আনা লাগবে। বাকি পানিটা যেটা একবার হচ্ছে প্ল্যান্টে ঢুকছে ওইটা হচ্ছে বারবার রিইউজ হবে। তাহলে বুঝতে পারছো মনে হয়? যেমন ধরো আমি তোমাদেরকে আরেকটু টেস্ট দেখাই, যেমন ধরো আমি বললাম হচ্ছে সোডিয়াম সালফেট দিলাম, আমি বললাম যে সালফেট গুঁড়াগুড়ি করছে, আমার এটা পছন্দ হচ্ছে না, তুমি কি করবা দেখি বলো। সিলেক্টিভ প্রেসিপিটেশন কেন বলছে, এর কারণ হচ্ছে আমার একজনকে ভালো লাগছে না। ঠিক আছে, ওকে সিলেক্ট করে আমি কি করে দিচ্ছি, বা দুইজনকে ভালো লাগছে না, ওকে সিলেক্ট করে আমি অদক্ষিপ্ত করছি, পরে অদক্ষেপটাকে পানিটাকে ছেড়ে দিলে অদক্ষেপটাকে তুমি আলাদা করে এক জায়গায় প্রপার ডিসপোজাল করলা। ঠিক আছে, যে জায়গায় ফেলা দরকার ওই জায়গায় ফেললা। তাহলে তুমি কি দিয়ে দিবে, তোমরা জানো হচ্ছে সালফেট হচ্ছে সলিউবল, আমি ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে অথবা কি লেড নাইট্রেট ধরো দিয়ে দিলাম। তাহলে PB2+ এর সাথে যখনই দেখো সালফেটের দেখা হচ্ছে, এই যে দেখা হয়েছে, ওরা কি করছে বলতো, শুয়ে পড়ছে। এর কারণ কি, এর কারণ ওদের দ্রাব্যতার গুণফল কম, ওরা পানিতে বেশি পরিমাণে থাকতে পারে না, সেই জন্য ওরা কি হয় বলতো, অদক্ষিপ্ত হয়। ঠিক আছে, তো তারা কি হচ্ছে দেখো তো, আমি ধরো আরো দিয়ে দিলাম লেড নাইট্রেট, দেখছো দেখা হয়েছে, ওরা কি হচ্ছে বলতো, শুয়ে পড়ছে, ওরা কি হচ্ছে, অদক্ষিপ্ত হচ্ছে। কেমন, ওরা কি হচ্ছে, অদক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, যেটা হয়েছে মনে। তো এবার দেখো আমরা একটা ম্যাথ করতে যাই, তখন কনসেপ্টটা খুব সুন্দর মতো বুঝবা। সিলেক্টিভ প্রেসিপিটেশন নিয়ে তোমাদের বই এরকম কিছুই বলা নেই আসলে, ছোট ছোট করে এক দুই জায়গায় বলার চেষ্টা করেছে। কারণ তো দেখো তো, একটি দ্রবণে বলেছে 0.02 মোলার সিএল মাইনাস আছে, 0.02 মোলার বিআর মাইনাস আছে, একদম সহজ। এই ম্যাথ করলে তুমি আরো ভালো বুঝবা। কি সুন্দর একটা ম্যাথ দিয়েছি দেখো, সিএল মাইনাস আয়নকে বিআর মাইনাস আয়ন থেকে আলাদা করতে ধীরে ধীরে সিলভার নাইট্রেট যোগ করা হলো। মানে বলছে পাত্রের ভিতর সিএল মাইনাসও আছে, বিআর মাইনাসও আছে, দুজনেই আছে, কিন্তু বলছে সিএল মাইনাসকে বিআর মাইনাস থেকে আলাদা করতে। ওরা যে দুজন ঘুরে বেড়াচ্ছে এটা আমার পছন্দ হলো না, আলাদা করতে ধীরে ধীরে সিলভার নাইট্রেট যোগ করা হলো। কারণ আমি জানি হচ্ছে সিলভার প্লাসের সাথে সিএল মাইনাসও থাকতে পছন্দ করে না, বিআর মাইনাসও থাকতে পছন্দ করে না। কেমনে বললাম, আমি কেমনে জানি পছন্দ করে না, এর কারণ আমি দেখলাম হচ্ছে ওদের কেএসপি ভ্যালু, সিলভার প্লাসের সাথে বিআর মাইনাস যখন থাকে 10⁻13, 0.000000000000 কয়টা জিরো বলছি, 12টা জিরো, এরপর মনে হয় 7। ঠিক আছে, এত। তাহলে এবার দেখো তো কেএসপি এটা কত, 1.8 ইন্টু 10⁻10, 0.0000000018। ঠিক আছে, 9টা জিরো, এরপর ধরো কি 18। বিষয় হচ্ছে দেখো তো, ওর জীবনে কি
জিরো বেশি, এর মানে ও হচ্ছে এর সাথে একদমই থাকতে পছন্দ করে না, এর মানে ওই মানটা হচ্ছে ছোট। সিলভার প্লাসের সাথে বিআর মাইনাসও থাকতে পছন্দ করে না, সিএল মাইনাসও থাকতে কেউই থাকতে পছন্দ করে না, কিন্তু এ তাও যা একটু পছন্দ করে এর চেয়ে বেশি এ একদমই পছন্দ করছে না। দেখো এ একদমই পছন্দ করছে না। তাহলে সিলভার প্লাসকে দেখা মাত্র এরা কি ঘোরাঘুরি করবে, এটা দিয়ে বুঝে হচ্ছে দ্রবণে এরা দ্রবীভূত আছে কিনা, দ্রবণে এরা কতটুকু পরিমাণ থাকতে পারবে, দুইটা আয়ন ওরা দ্রবণে থাকতে পারবে, দেখছি সংখ্যাটা খুব কম। তাহলে এরা কি হবে বলতো, দ্রবণে থাকতে না পারলে কি হবে, দ্রবণের তলায় পাত্রের তলায় শুয়ে পড়বে, এর মানে কি করবে বলতো, অধঃক্ষিপ্ত হবে। তাহলে দেখো তো সিলভার নাইট্রেট যোগ করা হলো, তাহলে ওদের হিরো কে আসছে, সিলভার প্লাস। সিলভার প্লাসকে দেখে এও কি করবে, এও এরা পছন্দ করে না, এরা ঘোরাঘুরি করতে পছন্দ করে না, এরাও ঘোরাঘুরি করতে পছন্দ করে না। এটা কি হবে বলতো, অধঃক্ষিপ্ত হবে। কে আগে অধঃক্ষিপ্ত হবে, বি আর মাইনাস আগে অধঃক্ষিপ্ত হবে। তোমাকে যদি বলে কে আগে অধঃক্ষিপ্ত হবে, বি আর মাইনাস আলাদা আগে অধঃক্ষিপ্ত হবে। এবার দেখো বলছে কি সিলভার প্লাসের আয়নের ঘনমাত্রা কত হলে শুধুমাত্র সিলভার ব্রোমাইড অধঃক্ষিপ্ত হবে, কিন্তু সিলভার ক্লোরাইড অধঃক্ষিপ্ত হবে না। কোয়েশ্চেনটা দেখো কি সুন্দর। তো এটা বুয়েট আসার জন্য খুব উপযোগী, এই যাবৎকালে আসে নাই। তো অনেক বছর ধরে বলে যাচ্ছি, কিন্তু এই যাবৎকালে আসে নাই, হয়তো সামনে কোনো এক বছর তোমরা পেতে পারো এরকমের ম্যাথ। তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা কত হলে শুধুমাত্র সিলভার, এমন না যে এগুলো আমি মানে বইয়ে কনসেপ্টের কোনো কথাই নেই এরকম না ব্যাপারটা, ঠিক আছে। গুহ স্যারের বইয়ে এরকম একটা ম্যাথ আমি দেখেছি, আরও থাকতে পারে। হাজারি স্যারও থিওরির ভিতরে ছোটো করে এক জায়গায় দুই জায়গায় দেখেছি এই কথাটা বলছে, কপার সালফাইড জিঙ্ক সালফাইড অধঃক্ষিপ্ত করছে। তো একটু দেখো তো সিলভার ক্লোরাইড অধঃক্ষিপ্ত হবে না। তাহলে আমি দেখো দুইটার জন্য শুরু করছি। দেখো তোমাকে এখানে ডেটা দেওয়া আছে একদম সহজ কথা, সিলভার ব্রোমাইডের কেএসপি আর সিলভার ক্লোরাইডের কেএসপি। সিলভার ক্লোরাইড যদি দ্রবণে যায় তাহলে কি হয়, এক ঘন্টার একটা ক্লাসে দেখবে, অসাধারণ একটা টপিক, একটা না দুইটা টপিক দেখবে তোমার মাথায় সেট হয়ে যাবে। তাহলে এটা কেএসপি সমান আমরা কি লিখতে পারি, কেএসপি সমান আমরা লিখতে পারি মান তো বেশি কিছু দেয়া নাই, তাহলে সিএল মাইনাসের ঘনমাত্রা কত দেয়া আছে, 0.02। নাইন ইন্টু 10⁻⁹। এবার আমি আসি সিলভার ব্রোমাইড পার্টে। তাহলে সিলভার প্লাস আর বি আর মাইনাস, তাই না। আমরা ভালো স্টুডেন্টরা কি জানি, এখন সবাই আমরা ভালো হয়ে গেছি। এখানে একোয়াস একোয়াস দিয়ে দিব, বোর্ড পরীক্ষা কলেজ পরীক্ষা, এখানে দিব সলিড। তাহলে কেএসপি সমান আমি কি লিখছি, সিলভার প্লাস আছে কয়টা, একটা, ওর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে ওর ঘনমাত্রা, বি আর মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে কেএসপি সিলভার ব্রোমাইড কত দেয়া আছে, এই পরের ম্যাথটা যখন করবে তখন দেখবে টপিকটা আরো ভালো বুঝবে। দেখো সিলভার প্লাস এখান থেকে পেয়েছো 3.85 ইন্টু 10⁻11। এটা থেকে আমরা বুঝতেছি বি এর মাইনাসের সাথে ও থাকতে পারে সর্বোচ্চ এত, এর বেশি যদি সিলভার প্লাস আসে তখন সিলভার ব্রোমাইড অধঃক্ষিপ্ত হওয়া শুরু করবে। এটা কিসের কথা লিখেছো, দ্রবণে, অ্যাকোয়াস অ্যাকোয়াস, তাই না, দ্রবণের মধ্যে। এর মানে ওরা ঘোরাঘুরি করছে, ওরা এখনো অধঃক্ষিপ্ত হয় নাই, নিচে শুয়ে পড়ে নাই। তাহলে দেখো তো ওর অ্যামাউন্ট এত হলেও
এত ঘনমাত্রার বিআর মাইনাসের সাথে ও ঘোরাঘুরি করবে, এমন না যে ও ঘোরাঘুরি করবেই না, কিন্তু ওরা বেশি পরিমাণ দ্রবীভূত থাকে না, ম্যাক্সিমাম অংশই কি হয়, অদক্ষিপ্ত হয়। এগুলোকে বলা হয় স্বল্প দ্রাব্য লবণ, তাই না? এগুলোকে বলা হয় লেস সলিউবল সল্ট, ঠিক আছে, বা স্পারাংলি সলিউবল সল্ট বা স্লাইটলি সলিউবল সল্ট। কেমন? তো এটা দেখো তো, এটা হচ্ছে এই ঘনমাত্রা ওর সাথে থাকতে পারবে, কোনো প্রবলেম নেই। কেমন? এই ঘনমাত্রা পর্যন্ত বিআর মাইনাসের সাথে থাকতে পারবে, কিন্তু সিএল মাইনাসের সাথে থাকতে পারবে হচ্ছে এত ঘনমাত্রা। এর মানে এত ঘনমাত্র সিএল মাইনাসের সাথে ঘোরাঘুরি করতে পারবে, এখনো সিলভার ক্লোরাইড অদক্ষিপ্ত হবে না। তুমি ধরো একটা পাত্রে সিএল মাইনাস আছে এত ঘনমাত্রা, তুমি এর ভিতর সিলভার নাইট্রেট যোগ করছো, কত যোগ করবা? এত ঘনমাত্রা যোগ করলেও তুমি এর কোনো অদক্ষেপ দেখবা না, এত ঘনমাত্রা যোগ করলে ওর কোনো অদক্ষেপ দেখবে না। এর বেশি হলে তখন সিলভার ক্লোরাইড অদক্ষিপ্ত হবে। তোমাকে কোয়েশ্চেনটা কি করেছে, বলেছে সিলভার ব্রোমাইডকে নিচে ফেলে দাও, মানে বিআর মাইনাসকে নিচে ফেলে দাও, অদক্ষিপ্ত করো, সিলভার ব্রোমাইড অদক্ষিপ্ত করো, কিন্তু এর গায়ে হাত দেওয়া যাবে না। এ কি হবে বলো তো? অদক্ষিপ্ত হবে না, এরা ঘোরাঘুরি করবে। তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা কত এর বেশি হলে? এত এর বেশি হলে, এত হলেও অদক্ষিপ্ত হবে না। সুতরাং ঘনমাত্রা 3.85 ইন্টু 10 ইনভার্স, এত এর বেশি হলে তখন কি শুরু হবে? এটা অদক্ষিপ্ত হওয়া শুরু হবে। ম্যাক্সিমাম কত পর্যন্ত করব? এটার কম বা সমান পর্যন্ত। আমি এত পর্যন্ত ঘনমাত্রা অ্যাড করলে সিলভার প্লাস কোনো প্রবলেম নেই, এ তখনও কি হবে না, তখনও ঘোরাঘুরি করছে, একোয়াস, এই যে দেখো সিলভার প্লাস সিএল মাইনাস এগুলো কি দ্রবণে ওর ঘনমাত্রা, এখনো কি হবে না বলো তো? অদক্ষিপ্ত হবে না। ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? 9 ইন্টু 9 মোলার। তো বাংলাদেশে প্রতি ব্যাচে ধরো 1 লাখ স্টুডেন্ট যদি সায়েন্স থেকে পরীক্ষা দেয়, দেখবো হচ্ছে 99,500 জনই এই টাইপ যে আছে এই টাইপের কথা জানে না। তো তোমরা যারা ক্লাস করছো দেখবা খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে তোমরা জানছো, একদম সহজ ম্যাথ না, কঠিন তো কিছু না, একদম সহজ একটা কনসেপ্ট। এখান থেকে ম্যাথ আসলে বুয়েটকেও দোষ দিতে পারবে না, বোর্ডকেও দোষ দিতে পারবে না, জাস্ট একটা কি ওর অ্যাপ্লিকেশন, কেএসপির একটা অ্যাপ্লিকেশন। তো দেখো এত এর বেশি হলে ও অদক্ষিপ্ত হওয়া শুরু হবে। একে অদক্ষিপ্ত করা যাবে না ভুলেও, তোমাকে কন্ডিশন দিয়েছে, সত্য দিয়েছে, একে ভুলেও এর গায়ে হাত দেওয়া যাবে না, একে অদক্ষিপ্ত করা যাবে না। তাহলে আমার ম্যাক্সিমাম এত পর্যন্ত, এত এর কম বা এত পর্যন্ত আমি অ্যাড করতে পারবো, কিন্তু এত এর সমান দিলে হবে না, এত সমান হলেও অদক্ষেপণ শুরু হবে না। এত এর বেশি হলে, এত হলে লিমিট দিয়ে দিলাম শুধুমাত্র ক্ষিপ্ত হবে হবে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র কি অদক্ষিপ্ত হবে? সিলভার ব্রোমাইড অদক্ষিপ্ত হবে, কিন্তু সিলভার ক্লোরাইড অদক্ষিপ্ত হবে না। এটুকু সবাই একটু লিখে নাও তো, এরপরে আমরা আরেকটা ম্যাথ করি। আমি জানি এখানে যারা স্টুডেন্ট ক্লাস করছো তোমরা এখনো টপিকটা 20% 30% বুঝছো, আমরা আরেকটা ম্যাথ করলে জিনিসটা আরেকটু সুন্দর বুঝবো, মানে ছোটোখাটো কোয়েশ্চেন তোমাদের আছে, আরেকটা ম্যাথ করি তখন জিনিসটা আরও ভালো বুঝবো। আর এরপরের ম্যাথটা যখন করবো তখন দেখবো মোটামুটি তোমার মুখস্থ হয়ে গেছে স্টেপ কী কাহিনী করতে হবে কি। তোকে দেওয়া ছিল দুইটা কেএসপি, দুইটা ঘনমাত্রা। কেএসপি মানে এখানে দুজনের কথা বলছে, তো একজনের ঘনমাত্রা দেওয়া থাকলে তুমি আরেকজনেরটা পেয়ে গেলা। কেএসপি মানে দুজনের কথা বলছে, সিলভার প্লাস সিএল মাইনাস, একজনের অ্যামাউন্ট দেওয়া আছে, ঘনমাত্রাটা দেওয়া আছে, কনসেন্ট্রেশনটা দেওয়া আছে, তাহলে তুমি আরেকজনেরটা পেয়ে গেলা। তাহলে দুইটাই সিলভার প্লাস পেয়েছি, এটার মিনিং কি এটাই বুঝে লাগবে, হয়েছে। তাহলে এবার দেখো তো আরেকটা ম্যাথ আমি করাচ্ছি। একটি দ্রবণে 0.1 মোলার সিলভার প্লাস 0.01 মোলার Hg2 প্লাস আছে, এটা একটা পলিঅ্যাটমিক আয়ন, দুইটা Hg প্লাস, এই জিনিসটা হচ্ছে এরকম তাহলে, তাই না? Hg প্লাস Hg প্লাস, তাহলে ওর কি হয়ে গেল? Hg2 প্লাস। আই মাইনাস এন এর ঘনমাত্রা কত হলে বলছে শুধুমাত্র সিলভার আয়োডাইড অদক্ষিপ্ত হবে, কিন্তু ভুলেও ওর গায়ে হাত দেওয়া যাবে না, কিন্তু Hg2I2 অদক্ষিপ্ত হবে না। ঠিক আছে, দুইটা আয়নের ঘনমাত্রা তোমাকে দেওয়া আছে, কিন্তু বলছে এখন কন্ডিশন আয়োডাইড মাইনাস আই মাইনাস আমি যোগ করব আয়োডাইড আয়ন, একে অদক্ষিপ্ত করব, কিন্তু একে অদক্ষিপ্ত করা যাবে না। এটাকে অদক্ষিপ্ত করবা পাত্রের তলায় ফেলে দিবে, এটাকে অদক্ষিপ্ত করা যাবে না। বিষয় বুঝতে পারছো? তো তোমার এত বুঝে লাভ নেই, যারা ম্যাথ পছন্দ করে ডেটা আগে দেখো ডেটা কি বলছে। তো এটা কেএসপি দেওয়া আছে, এটা কেএসপি দেওয়া আছে, কেএসপি মানে দুইটা আয়নের কথা বলছে, একটা আয়নের ঘনমাত্রা অলরেডি তোমাকে দেওয়া আছে, তাহলে তুমি কি পেয়ে যাবে? আরেকটা আয়নের ঘনমাত্রা পেয়ে যাবে। তাহলে আগে ওইটা বের করি, ঠিক আছে, আগে ওইটা বের করি। তাহলে দেখো তো এখানে কি আছে, সিলভার আয়োডাইড, আগে দেখো এরপর সুন্দর করে কোয়েশ্চেনটা লিখবা, ঠিক আছে।
বা এই জায়গায় পজ দিয়ে আগে কোয়েশ্চেন না লিখলে অনেকে শান্তি পাও না, তো আগে পজ দিয়ে ধরো কোয়েশ্চেনটা লিখলো, ঠিক আছে, কোয়েশ্চেনটা লিখলা, ঠিক আছে, কোয়েশ্চেনটা লিখলা। যাদের লেখা হয়নি একটু পজ দিয়ে লিখে নাও। এর ভিতরে সিলভার প্লাস আছে একটা, আই মাইনাস আছে একটা, এদের আমরা কি জানি বলতো, একোয়াস একোয়াস লিখে দিব, স্যাররা বুঝবে আমরা তাহলে কি বলতো বস লেভেলের কেউ। তাহলে দেখো তো এরপর কি লিখবো, কেএসপি, তো এটা কত 8.5, 10 ইনভার্স 17, ক্যালকুলেটর ছাড়াই করতে পারতাম। তাই না, একদম সহজ হিসাব ছিল, 0.1 দিয়ে ভাগ করে দিয়েছে। এবার আমি করব Hg2I2 নিয়ে। I2 তোমাদেরকে আমি বলেছিলাম এখান থেকে 2Hg প্লাস হয় না, এখান থেকে হয় কি, এটা একসাথে থাকে Hg2 2 প্লাস প্লাস, এগুলো যেইতে দেখবে ইন্ডিয়ার যে পরীক্ষাগুলো হয় ওদেরকে এই এক্সাম্পলটা বেশি বেশি করে, আমাদের বাংলাদেশে কোনো আসে নাই, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ওদের বিভিন্ন সময় এই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবা বইও নেই, সাথে আসেও পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টও আসতে পারে। তাহলে দেখো তো 2i মাইনাস, আমি বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র ওদের নাম, ইউকে তো যেমন তখন তোর এই জিনিস পড়ানো হয়, এই লেভেলে তোমাকে এই জিনিস পড়ানো হয়, এই ম্যাথ আমি একটু পরে দেখাবো। কেন একদম উপযোগী, এটা তো কঠিন কিছু না। 2 প্লাস কয়টা আছে, একটা আছে। আই মাইনাস কয়টা আছে, দুইটা। আই মাইনাস ইন্টু আই মাইনাস, এর মানে কি আই মাইনাস এর স্কোয়ার, 2.5 ইন্টু 10 টু দি মাইনাস 26। তাহলে Hg2 2 প্লাস কত দেওয়া আছে, 0.1 ঘনমাত্র। তাহলে এখান থেকে আই মাইনাস কত, 5 ইন্টু 10 টু দি মাইনাস 30। আই মাইনাস দেখো, ওকে ওর সাথে ঘুরতে পছন্দ করে না, ওর সাথে ঘুরতে পছন্দ করে না, কার সাথে ঘুরতে কম পছন্দ করে, যার সাথে মান, যার সাথে দেখো ওর জীবনে জিরো আসছে 0.0000, 15টা জিরো, এরপর 85, এখানে আসছে ওর জীবনে 0.000, 12টা জিরো, এরপর 5, এখানে হচ্ছে জিরো কি বেশি, ওর জীবনে জিরো বেশি, এর মানে কি এই মানটা ছোট, এর মানে এখানে সিলভার প্লাসের সাথে ও থাকতে একদমই পছন্দ করে না, এর সাথে করে না, এর সাথে করে, এর সাথে আরো কম করে, এটা দেখলে কি করে ঘোরাঘুরি বাদ দিয়ে ওরা নিচে শুয়ে পড়ে। দেখো তাহলে এবার দেখো তো কাজ কি হচ্ছে, তোমাকে বলেছে এটা অতক্ষিপ্ত করবা, কিন্তু ভুলেও একে অতক্ষিপ্ত করবা না, অতক্ষিপ্ত হবে না। তাহলে এত এর বেশি হলে, এত এর বেশি হলে সিলভার আইটেট অতক্ষিপ্ত হবে, এত পর্যন্ত সিলভার প্লাস আই মাইনাস ঘোরাঘুরি করছে কোনো সমস্যা নেই, এত এর বেশি হলে সিলভার আইটেট অতক্ষেপণ শুরু হবে। কত পর্যন্ত, ম্যাক্সিমাম ওর গণমাত্রা এত দিব, এত এরও যদি বেশি হয় তখন ও অধক্ষিপ্ত হবে। বুঝছো জিনিসটা, এত এর বেশি হলে অধক্ষেপণ, এত হলেও অধক্ষেপণ শুরু হবে না, এত এর বেশি হলে, এটা হচ্ছে সর্বোচ্চ থাকতে পারবে এত দ্রবণে অ্যাকোয়াস, এত এর বেশি হলে সিলভার টাইটেট অধক্ষিপ্ত হওয়া শুরু হবে। কত পর্যন্ত, এত পর্যন্ত। এত এরও বেশি হয়, এত এর কম বা এত পর্যন্ত, এত পর্যন্ত হলেও এই অধক্ষিপ্ত হবে না, এত এর বেশি হলে এই অধক্ষিপ্ত হবে। তাহলে লিমিটটা কি দাঁড়ালো, তাহলে আমরা বলবো হচ্ছে আই মাইনাসের ঘনমাত্রার লিমিটটা কত, এত এর বেশি। মোলারের বেশি কত পর্যন্ত, 5 ইন্টু মোলার হলে
শুধুমাত্র নায়োটাইড একদম ধীরে ধীরে কিন্তু তোমাদের পড়াচ্ছি, যাতে যারাই ক্লাস করছো জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো, পড়া বুঝতে পারো। দেখো অদক্ষিপ্তা হবে কিন্তু Hg2 হবে না, ঠিক আছে? অদক্ষিপ্তা হবে কিন্তু Hg2I2 অদক্ষিপ্তা হবে না। হয়েছে আশা করি, মানে এত এর বেশি, কিন্তু এতই কম বা এতই সমান, এখানে সমান চিহ্ন দিলে হবে না, কারণ এখান থেকে অদক্ষেপণ শুরু হবে না। তো দেখো এটা কি, দ্য সলিবিলিটি প্রোডাক্টস অফ সিলভার ক্লোরাইড অ্যান্ড সিলভার ফসফেট, তাই না? আমরা ফসফেটগুলো জানি হচ্ছে কি হয়, ইনসলিউবল হয়। তাহলে ফসফেটের ক্ষেত্রে কেএসপি দেয়া আছে, এত দুটো কেএসপি দেয়া আছে, সেম আগের প্রবলেম, এত রেসপেক্টিভলি, এর মানে যথাক্রমে এত এবং এত। ইফ সিলভার প্লাস ইজ অ্যাডেড উইদাউট চেঞ্জিং দ্য ভলিউম, সিলভার প্লাস অ্যাড করলে তো ভলিউম চেঞ্জ হয়, সেজন্য ধরে নিতে বলেছে ভলিউম চেঞ্জ হচ্ছে না। টু 1 লিটার, বা ধরো কি কোনো মানে সলিড ভাবে তোমাকে ধরো দিয়ে দিল আর কি, বুঝাচ্ছে 1 লিটার অফ এ সলিউশন, 1 লিটার of a solution containing 0.10 mole Cl minus 0.1 mole phosphate. Calculate the concentration of silver plus ion required to initiate. Initiate মানে শুরু করা, initiate মানে হচ্ছে শুরু করা, শুরু করা, হ্যাঁ, কোনো কিছু আরম্ভ করা। দ্য প্রেসিপিটেশন অফ সিলভার ক্লোরাইড বলছে সিলভার প্লাসের Cl মাইনাসও সিলভার প্লাসের সাথে থাকতে পছন্দ করে না, ফসফেটও পছন্দ করে না। বলছে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা কত হলে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপণ শুরু হবে, আবার সিলভার প্লাসের ঘনমাত্রা কত হলে সিলভার ফসফেটের অধঃক্ষেপণ শুরু হবে। ঠিক আছে? অর্থাৎ আগেরটার মতো না দিয়ে, আগেরটা শর্ত দিয়েছিল অমুক অধঃক্ষেপ্ত হবে, অমুক অধঃক্ষেপ্ত হবে না। এখন তোমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করছে ঘনমাত্রা কত হলে ভাই এর অধঃক্ষেপণ শুরু হবে, এর ঘনমাত্রা কত হলে এর অধঃক্ষেপণ শুরু হবে। তাহলে একদম ইজি, আমাকে দুইটা ঘনমাত্রা দেয়া আছে, কেমনে? Cl মাইনাস বলেছে 0.10 মোল, 0.10 মোল কিসে? পার লিটারে। কেমন? ফসফেট কি বলে দেয়া আছে দেখো তো, 0.10 মোল পার লিটার, বা এটাকে আমরা কি দিয়ে লিখি বলতো? মোল পার লিটারকে আমরা লিখি ক্যাপিটাল এম দিয়ে, তাই না? মোল পার লিটারকে আমরা কি দিয়ে লিখি? ক্যাপিটাল এম দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে। তো এবার দেখো এ নাম্বারটা আমরা করছি কি আছে, সিলভার ক্লোরাইড, মানে সেম আগের মতো দুইটা কেএসপি দেয়া আছে, কেএসপি দেয়া মানে দুইজনের কথা বলা, একটা ক্যাটায়ন অ্যানায়ন, যে কোনো একটা ঘনমাত্রা দেয়া আছে, তাহলে আরেকটা ঘনমাত্রা আমরা বের করব। এটা সহজ কিছু তার হতে পারে না। এটা কি সলিড, এত এর বেশি হলে সিলভার ক্লোরাইড অধঃক্ষিপ্ত হবে। কেমন? এত এর বেশি হলে সিলভার ক্লোরাইড অধঃক্ষিপ্ত হবে। তাহলে এখান থেকে আমরা বুঝছি কি, Cl মাইনাসের এই ঘনমাত্রার সাথে সিলভার প্লাস এত থাকবে, কোনো প্রবলেম নেই। এত এর বেশি হলে তখন কি হবে? অধঃক্ষিপ্ত হবে। সুতরাং গ্যাটার 1.6 হলে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপণ শুরু হবে। এখানে বলেছে টু ইনিশিয়েট। দেখো তো বি নাম্বারটা কি বলছে।
সিলভার ফসফেটের গায়ের ভিতর সিলভার প্লাস আছে কয়টা? 3টা। ঠিক আছে, কেএসপি কি হবে? সিলভার প্লাস ইন্টু সিলভার প্লাস ইন্টু সিলভার প্লাস। বুঝো নাই? সিলভার প্লাস কয়টা? 3টা। তাহলে সিলভার প্লাস ইন্টু সিলভার প্লাস ইন্টু সিলভার প্লাস, তাই না? বর্গের সূত্র থেকে সিলভার প্লাসের কিউব উপযুক্ত ঘাত সহ। (10⁻18). তাহলে সিলভার প্লাসের আমরা বের করব 0.1 মোল পার লিটার। এত সমান হলে অদক্ষিপ্ত হবে না। এখানে হচ্ছে কি বলতো, হচ্ছে এর বেশি হলে, ঠিক আছে, এত এর বেশি হলে। এত এর বেশি হলে ও অদক্ষিপ্ত হবে, এখানে এটাই বলেছে। টু ইনিশিয়েট দ্য প্রেসিপিটেশন অফ সিলভার সল্ট এন্ড টু ইনিশিয়েট দ্য প্রেসিপিটেশন অফ সিলভার ফসফেট। তাহলে 1.8 × 10⁻18 ডিভাইড 0.1, এরপর কিউব রুট, অ্যান্সার কত আসে? 2.62 × 10⁻6 অদক্ষিপ্ত। আশা করি সবাই বুঝতে পারছো। আগে কোয়েশ্চেনটা একটু সুন্দর মতো লিখে নাও। বুঝছো তো আমাকে জানাবা, কমেন্টে জানাবা, ঠিক আছে? তোমরা যারা ক্লাস করছো জানাবা এই টপিকটা বুঝছো কিনা। এবার আমি তোমাদের একটা HW দিয়ে দিই। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা HW দিয়ে দিই। এই HW করতে গিয়ে তোমরা আমাকে মনে মনে কি বলা যায় অনেক গালিগালাজ করবা। কেমনে দেখো, এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের ম্যাথ। আমি যেগুলো করিয়েছি ওই কনসেপ্টটা এখানে এই ম্যাথ গুহ স্যার দিয়ে স্টুডেন্টদের ঘুম হারাম করে দিছে, যারা হচ্ছে পড়ালেখা করে ওদের একদম মাথা নষ্ট করে দিছিল। এখন কোনো প্রবলেম হবে না। দেখো Pb2+ আছে, জিঙ্ক 2+ আছে, ঠিক আছে, জিঙ্ক 2+ আছে, উভয়ের ঘনমাত্রা দেয়া আছে। আমাদের তো বরাবর তাই থাকে, দুইটা আয়নের ঘনমাত্রা তোমাকে দেয়া থাকে। এবার দেখো এখানে তৃতীয় একটা যোগের আবির্ভাব হয়েছে। এটাও হবে কেন? এর কারণ হচ্ছে কি, ওকে অদক্ষিপ্ত করতে হবে। ও কাকে পছন্দ করে না আমাকে ওই জিনিসটা দিতে হবে। ও কাকে পছন্দ করে না দেখো তো, S2-S2-, ঠিক আছে। তাহলে আমি কি দিয়ে দিলাম? সালফাইড দিয়ে দিলাম। তো সালফাইড যোগ করলে এ অদক্ষিপ্ত হবে, এ অদক্ষিপ্ত হবে। যে ওকে বেশি অপছন্দ করে ও কি হবে? তাড়াতাড়ি অদক্ষিপ্ত হবে। যেমন দেখো তো এখানে কি দেয়া আছে, এই জায়গায় এই হচ্ছে প্যাচটা। কেন আমি এই কথাটা বলছি? ওগুলো করাইছে, ওগুলো সেম টু সেম, জাস্ট ছোট একটু বুদ্ধি করে তোমাকে ম্যাথটা করতে হবে। ছোট, একদম ছোট একটা বুদ্ধি করে তোমাকে ম্যাথটা করতে হবে। সম্পৃক্ত দ্রবণে H3O+, মানে H+ এর ঘনমাত্রা কত হলে কেবলমাত্র একটি দ্রবণের Pb2+ অদক্ষিপ্ত হবে, কিন্তু জিঙ্ক 2+ অদক্ষিপ্ত হবে না। Pb2+ অদক্ষিপ্ত হবে, কিন্তু জিঙ্ক 2+ অদক্ষিপ্ত হবে না, ঠিক আছে, কিন্তু জিঙ্ক 2+ অদক্ষিপ্ত হবে না। তো আমাদের সবগুলো ম্যাথে দেয়া ছিল হচ্ছে লেড সালফাইড অথবা জিঙ্ক সালফাইটের দ্রাব্যতা গুণফল, কিন্তু এই ম্যাথে লেড সালফাইড আর জিঙ্ক সালফাইটের দেয়া নাই। গো স্যার এখানে একটু কি দিচ্ছে বলতো? H2S দিছে আর জিঙ্ক সালফাইটের দ্রাব্যতা গুণফল দিছে, ঠিক আছে।
H2S দিছে আর কি দিছে বলো তো, জিঙ্ক সালফাইডের দ্রাব্যতার গুণফল দিছে। আমাদের ম্যাথগুলাই থাকে কি, দুইটা আয়ন আছে, দুইটা আয়নের সাথে ও সালফাইডের সাথে থাকতে পছন্দ করে না, তাহলে দুইটা দ্রাব্যতা গুণফল দেয়া আছে, বুঝো নাই? যেমন ধরো এখানে কি আছে, Cl মাইনাস ফসফেট আছে, তাহলে আমি থার্ড পারসন যোগ করা আরম্ভ করলাম, সিলভার প্লাস দিলাম, তাহলে এই সিলভার ক্লোরাইড, এই কি সিলভার ফসফেট, এই দুইজনের কেএসপি দেয়া আছে, একদম স্ট্রেট ম্যাথ। আগের ম্যাথেও দেখো সিলভার প্লাস আছে, Hg2 প্লাস আছে, তাহলে তোমার কি হয়ে যাবে বলো তো, আয়োডাইড পছন্দ করে না, সিলভার আয়োডাইড, Hg2I2, এই দুইটার হচ্ছে আমরা কি দিয়ে দিলাম, কেএসপি দিয়ে দিলাম, কার মান তৃতীয় ব্যক্তি হচ্ছে কি I মাইনাস। এখন দেখো এখানে এই দুইজনের কেএসপির বাইরে অন্য একজন দেয়া আছে, পক্ষান্তরে তোমার কি করেছে বলো তো, পিবি লেড সালফাইডের কেএসপি ভ্যালু দেয়ই নেই। কেন দেয়নি কেউ চিন্তা করতে পারবা? কেন দেয়নি? এর কারণে এটা অনেক কম, এটা আরো অনেক কম। তুমি যখন এটা নিয়ে কাজ করবা, অলরেডি অদক্ষিপ্ত হয়ে গেছে, তোকে বলছে হচ্ছে ম্যাক্সিমাম লিমিটটা কেবলমাত্র PB2 প্লাস অদক্ষিপ্ত হবে, কিন্তু জিঙ্ক 2 প্লাস অদক্ষিপ্ত হবে না। কততেও অদক্ষিপ্ত হবে এটা দেয়ই নেই, তোমাকে আপার লিমিট দেয়া আছে জিঙ্ক সালফাইডেরটা, কারণ জিঙ্ক সালফাইডের যখন অদক্ষিপ্ত হবে না তখন অলরেডি লেড সালফাইড অদক্ষিপ্ত হয়ে গেছে। এটা সবাই ট্রাই করবা, এটা হচ্ছে একটু ট্রাই করে আমাকে দেখাবো, এটা হচ্ছে ফর অ্যাডভান্সড স্টুডেন্টস। মানে বুঝছো এখানে কেন আরেকটা দেয়নি, কারণ লেড সালফাইডের তুমি যদি কেএসপি দেখো এই ভ্যালুটা দেখবে আরো কম, তোকে আপার লিমিট দেয়া আছে, জিঙ্ক সালফাইডেরটা দেয়া আছে। তাহলে জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে আমরা যখন সালফাইডের ঘনমাত্রাটা পাবো তখন বুঝবো যে এইটুকের মধ্যে কি অদক্ষিপ্ত হয়ে গেছে, অলরেডি লেড সালফাইড অদক্ষিপ্ত হয়ে গেছে, এটা দুষ্টামি করে এই মানটা দেয়নি, অলরেডি অদক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু জিঙ্ক সালফাইড জিঙ্ক 2 প্লাস অদক্ষিপ্ত এখনো হয়নি, তখন ম্যাক্সিমাম লিমিটটা তোমাকে দেয়া আছে। ওই মানটা নিয়ে আমরা যদি H2S এ বসাই, তুমি দুইটা বিক্রিয়া লিখবে, একটা H2S এর জন্য আর একটা জিঙ্ক সালফাইডের জন্য। ম্যাথ একদম ইজি, তুমি ম্যাথ কনসেপ্ট বুঝো না বুঝো, ম্যাথ একদম ইজি, তাই না? ম্যাথের কনসেপ্ট বুঝো না বুঝো, ম্যাথ অনেক ইজি। কেন? কারণ তোমার হাতে করার জন্য অপশন আছে খুব কম, একটা H2S এর কেএসপি দেয়া আছে আর একটা কি জিঙ্ক সালফেটের কেএসপি দেয়া আছে। ধরো আমি H2S এর জন্য লিখলাম, আগে জিঙ্ক সালফাইড লিখলে ভালো হতো, যাই হোক ওইটা আগে দেয়া আছে ওই জন্য আগে লিখে ফেললাম। ধরো এইভাবে দিলাম, তাহলে এখানে কেএসপি সমান কেএসপি কত দেয়া আছে 1.1 ইনটু 10 টু দি মাইনাস 10 টু দি মাইনাস। তোমাকে H প্লাস এর ঘনমাত্রা বের করতে বলেছে, হাইড্রোনিয়াম আয়ন মানে কি, এর ভিতরে একটা পানি বাকিটা কি H প্লাস। তো সালফাইড জানলে তো আমি H প্লাস পাবো, কিন্তু সালফাইড জানি না। সালফাইড জানার জন্য আমি কি করলাম, দ্বিতীয় ডেটার সাহায্য নিলাম। জিঙ্ক সালফাইডেরটা কি দেয়া আছে, জাস্ট তুমি তোমার যা ম্যাথ করতে গেলে আরো ইজি, মানে কনসেপ্ট যতটুকু না তোমার মনে একটা কোয়েশ্চেন থেকে যেত, সেই জন্য আমি ওই জিনিসটা বলেছি। যাই হোক আমি করে দিচ্ছি, তোমাদের উপর না ছেড়ে আমি করে দিচ্ছি। দেখো তাহলে কেএসপি সমান কি হবে, তাহলে কত 1 ইন্টু 10 টু দি মাইনাস 21। জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা কত দেওয়া ছিল 0.01, তাহলে এখান থেকে সালফাইড 2 মাইনাস কত হয় 1 ইন্টু 10 টু দি মাইনাস 19। ঠিক আছে, কেএসপির একক নেই এবং কেউ চাইলে ওই যে ঘনমাত্রাগুলো ধরে দিয়েছে আর কি, প্রকৃতপক্ষে তো এটা হচ্ছে কি অনুপাত, কেমন সেজন্য একক নেই। তো আগের এডিশনগুলো দেখবো হচ্ছে একক দিয়েছে, এটা নিয়ে মানে এমন না যে কি বলা যায়, মানে যুদ্ধ লেগে দিবে লাগাই যাবে এরকম কিছু না, এটা ভুল ওইটা বেশি শরীর মানে এরকম না ব্যাপারটা, মানে ব্যবহারিক একক এটা দিলেও কোনো সমস্যা নেই, এটা শুধু আরও অনেক জায়গায় এটা দেয়, আবার দেয়ও না। প্রকৃতপক্ষে যদি বলো থার্মোডাইনামিক্স কন্ডিশন তাহলে নেই। তাহলে এবার দেখো তো 1 ইন্টু 10 টু দি মাইনাস 19, এটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটু ভুল দিয়েছে একক দিতে গিয়ে, এটারটা ঠিক আছে, জিঙ্ক সালফেটেরটা হচ্ছে স্কয়ার, এটা একটা কিউব, ঘনমাত্রার স্কয়ার ইন্টু ঘনমাত্রা, আবার তাহলে ঘনমাত্রার কিউব, এটা হচ্ছে ঘনমাত্রা ইন্টু ঘনমাত্রা মোল স্কয়ার লিটার ইনভার্স টু। তাহলে এবার এটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম H প্লাস পেয়ে গেলাম। বুঝতে পারছো?
তাহলে দেখো H+ এর ঘনমাত্রা এত হলে Pb2+ অলরেডি অতক্ষিপ্ত হয়ে যাবে, কিন্তু জিঙ্ক 2+ হবে না। কেন জিঙ্ক 2+ হবে না? এর কারণ হচ্ছে এখনো যে সালফাইডটা আমরা বসিয়েছি ওর সাথে থাকতে পারে। মানে আমাকে আপার লিমিটটা দিছে যে সালফাইড, তোমাকে যদি কোয়েশ্চেনটা এইভাবে দিত সালফাইডের ঘনমাত্রা কত হলে Pb2+ অতক্ষিপ্ত হবে, জিঙ্ক 2+ অতক্ষিপ্ত হবে না, তো এখানে পিবি লেড সালফাইডের কেএসপি দেয়াই নেই, তখন তোমাকে ধরে নিতে হবে ও কি হয় বলো তো, আরো আগে অতক্ষিপ্ত হয়ে যায়। তোমাকে দেয়া আছে কি বলতো, আপার লিমিট, শুধুমাত্র যদি জিঙ্ক সালফাইড দেয়া থাকে। এর মানে এত এর বেশি হলে, মানে এত এত এর বেশি বলছি ভুল, এত পর্যন্ত হলে, এত এর বেশি হলে তো জিঙ্ক সালফাইড অতক্ষিপ্ত হবে, এটা তো করা যাবে না। এত এর বেশি হলে তো জিঙ্ক সালফাইড অতক্ষিপ্ত হবে, এটা তো করা যাবে না। শুধুমাত্র লেড সালফাইড অতক্ষিপ্ত হবে এত হলে, সর্বোচ্চ এত পর্যন্ত হলে শুধুমাত্র লেড সালফাইড অতক্ষিপ্ত হবে, কিন্তু জিঙ্ক সালফাইডের গায়ে কোনো টাচও লাগে না, ও অতক্ষিপ্ত হয়নি, ওরা এখনো ঘোরাঘুরি করছে। এখন তো তোমাকে সালফাইড বের করতে বলে নাই, সালফাইডকে কাজে লাগিয়ে তোমাকে H+ এর ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে সুতরাং মানে বুঝছো কেন আগে যেটা করিয়েছে এটা থেকে এটা একটা প্যাচ ছিল। ঘনমাত্রা এত হলে শুধুমাত্র লেড সালফাইডে তোমরা হচ্ছে যদি কেএসপি ভ্যালুটা দেখো, ঠিক আছে, দেখবে হচ্ছে এটা আরো কম অনেক। তোমাদের মানটা একটু দেখায়, কেএসপি অফ lead sulfide 25 degree। থ্রি ইন্টু 10⁻28, 3 ইন্টু 8 এর ক্ষেত্রে কত lead sulfide-এর, তো একটা ডেটা বলছে 3 ইন্টু 10⁻28, ঠিক আছে। এটা কত বলো তো, জিঙ্ক সালফাইড হচ্ছে 1 ইন্টু 10⁻21, এর জীবনে 0 হচ্ছে 20টা, এর জীবনে হচ্ছে 27টা, এর মানে হচ্ছে ছোট, এ হচ্ছে আগেই কি হয়ে গেছে, অতক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু এই এখন অতক্ষিপ্ত হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা দিয়ে রাখুন। তো এবার আমরা একটা টাইপ পড়ছি, এই টাইপটা হচ্ছে আমরা মূলত কনসেপ্টটা জেনে রাখবো আর এমসিকিউর আইডিয়াটা নিয়ে রাখবো, ঠিক আছে। তাহলে টাইপ 8, কমপ্লেক্স আয়ন ফরমেশন, কমন আয়ন ইফেক্ট না, এটা অনেকে একদম ভালো স্টুডেন্ট, বুয়েটে তো 1 থেকে 10-এর ভিতরে স্টুডেন্ট আমি দেখেছি, এই জিনিসটা যখন দিয়েছি মডেল টেস্টে ওরা কিন্তু এটা ভুল করে ফেলছে। বিষয় বুঝতে পারছো, মানে এর কারণ হচ্ছে এই টাইপটার সাথে সবাই কমন আয়ন হচ্ছে এক করে ফেলে, কমপ্লেক্স আয়ন ফরমেশন। এটা কেউ না জানলে, এই টপিকটা যদি একদম না জানে, স্বাভাবিক ও এটা কমন আয়নে ফেলে দিবে। কমপ্লেক্স আয়ন ফরমেশন, জটিল আয়ন গঠন। এটাকে বলা হয় কমপ্লেক্স আয়ন, ঠিক আছে, কমপ্লেক্স আয়ন ইকুইলিব্রিয়া। দেখো সময়নের সাথে পার্থক্য কি, সময়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, সময়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু কমপ্লেক্স আয়ন ফরমেশনে বা জটিল আয়ন গঠনে দ্রাব্যতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। সময়ন প্রভাবের সাথে পার্থক্যটা কি, আয়ন প্রভাবে, আমি একটু দেখে আসি সাউন্ড সবকিছু ওকে আছে কিনা। হ্যালো 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 হ্যালো, ওকে। তাহলে তোমার কি হয়ে যাবে বলো তো, সময়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু জটিল আয়ন গঠনে
গঠনে দ্রাব্যতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। গুহ স্যারের বইয়ের কথা, ঠিক আছে? দ্রাব্যতা সিগনিফিকেন্টলি, অস্বাভাবিকভাবে, সিগনিফিকেন্টলি বললেও ভুল হবে, একদম অস্বাভাবিকভাবে কি হয়, আনইউজুয়াল, এটা কি হয়, বেড়ে যায়, অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, ইতিপূর্বে এটা নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যাডমিশনে আসেনি। এখন তো বিভিন্ন কোচিংগুলো যখন ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট নিবে তখন দেখবে এই টাইপটা আসবে। আমি তোমাদের বলেছিলাম ইঞ্জিনিয়ারিংয়ে সহ আমি আর না হয় হচ্ছে কমন আইন পড়িয়ে আমার কিন্তু পড়ানো শেষ, দ্রাব্যতা কমন আইন ইফেক্ট পর্যন্ত পড়িয়ে আমার পড়ানো শেষ, এর বাইরে বোর্ড পরীক্ষা আসে না, এখন পর্যন্ত আসে নাই, এখন আসবে না এটা তো আমি আর বলতে পারছি না। তাহলে কদিন পর যদি কোনো বোর্ডে দিয়েও দেয় কোনো স্যার একটু দুষ্টুমি করে, ঠিক আছে, গ বা গত একটু দুষ্টুমি করে তোমাদেরকে দিয়েও দেয়, তখন তো এসে বলবো ভাই আপনি বলেছিলেন আসবেই না, কারণ এর আগে যেটা পড়িয়েছি ওটা তো সেম কনসেপ্টের, ওই কেএসপিএস এর কনসেপ্টেই, জাস্ট একটু অ্যাপ্লিকেশন দেখানো। তো এটা হচ্ছে একদম কি নতুন কনসেপ্ট, এটা তুমি জানলে পারবা, না জানলে পারবা না, সহজ কথা। এটা তুমি যদি এই ঘটনা জানো, এই ঘটনা ক্লাস করছো আমার, তখন তুমি পারবা। এই ঘটনা তুমি যদি জীবনে না দেখো এটা আসলে হুট করে চিন্তাই করতে পারবা না। কিন্তু জটিল আইন ঘটনায় দ্রাব্যতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর মানে হয় কি, একটু দেখো। আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে এই জিনিসটা পড়াই, ঠিক আছে? জটিল আয়ন গঠন, জটিল আয়নের সংকরায়ন। দেখো, সিলভার ক্লোরাইড হচ্ছে স্বল্পদ্রাব্য একটা লবণ, ঠিক আছে? সিলভার ক্লোরাইড হচ্ছে স্বল্পদ্রাব্য একটা লবণ। এর মানে কি ও দ্রবীভূত হয় নাকি হয় না, তোমরা এটা বলো। খুব কম দ্রবীভূত হয়, তাই না? ও কি খুব কম দ্রবীভূত হয়। আমি ধরো পানি নিলাম, পানি নিয়ে এর মধ্যে আমি ধরো সিলভার ক্লোরাইড যোগ করলাম, তাহলে দেখা যাবে হচ্ছে সিলভার ক্লোরাইড খুব সামান্য এখানে কি আছে, ঘোরাঘুরি করছে। ম্যাক্সিমাম কি হয়ে গেছে বলতো, অধক্ষিপ্ত হয়েছে। ম্যাক্সিমাম কি বলতো, প্রেসিপিটেটেড। ম্যাক্সিমাম কি হয়েছে, অধক্ষিপ্ত হয়েছে, প্রেসিপিটেটেড। ঠিক আছে, খুব সামান্য ঘোরাঘুরি করছে। এখন তোমাকে আমি বললাম হচ্ছে এইটা একদম বেনিশ করে দিতে। তো এই ঘটনা ঘটে হচ্ছে, দেখো খুব সুন্দর, তুমি যদি অ্যামোনিয়া এর মধ্যে চালনা করো বা অ্যামোনিয়া দ্রবণ দাও, অ্যামোনিয়া চালনা করো বা অ্যামোনিয়া দ্রবণ দাও, ঠিক আছে, তখন দেখা যায় কি এর মধ্যে ধরো অ্যামোনিয়া চালনা করলো, তখন দেখা যায় কি এটা ধরো চালনা করলা, ওর এটা হচ্ছে কি প্রারম্ভিক অবস্থা, ঠিক আছে? প্রারম্ভিক অবস্থা। তুমি এখন ওর মধ্যে কি চালনা করে দিলা, অ্যামোনিয়া, অ্যামোনিয়া দিলা, ঠিক আছে? অ্যামোনিয়া যোগ করলা, দেখা যায় কি এর পুরা অধক্ষেপ যেটা আছে এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, এটা হচ্ছে 3 নম্বর চিত্র। এখানে দেখবো হচ্ছে সব পদক্ষেপ কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। সব পদক্ষেপ কি হয়ে গেছে বলতো, ভ্যানিশ হয়ে গেছে। এখানে আমরা সিলভার প্লাসও দেখবো না, সিএল মাইনাসকে আমরা দেখবো, সিলভার প্লাসও দেখবো না। এখানে আমরা আরেকটা যৌগ দেখবো, কি দেখবো একটু দেখো। অর্থাৎ অ্যামোনিয়া সিলভার প্লাসকে এতই পছন্দ করে যে দেখো একটা সিলভার প্লাসকে 2টা করে অ্যামোনিয়া এসে জড়িয়ে ধরে, বলা হয় কিস করে। এই যে দেখো কেমিস্টরা বলে হচ্ছে 2টা করে সিলভার অ্যামোনিয়া এসে এটা কি করছে বলতো, কিস করছে। দেখো তাহলে এটা কি হয়ে যাবে বলতো, ডাইএমিন সিলভার প্লাস। এর মানে সিলভার প্লাস দেখলে দেখো, সিলভার প্লাসকে দেখলে 2টা অ্যামোনিয়া ওকে 2 দিক থেকে এসে এই যে দেখো এটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। কেমন, এটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। 2 দিক থেকে এসে ওরে কি করে ফেলে বলতো, কিস করে বা সন্নিবেশ বন্ধন করে। মানে দুইজন 2 দিক থেকে এসে ওরে দেখা মাত্র, 2জন 2 দিক থেকে এসে একদম 2 হাত ধরে ওরে নিয়ে যায়, ঠিক আছে? ও আর একা ঘুরতে পারে না, 2জন 2 দিক থেকে এসে কি করে বলতো 180 ডিগ্রি, কারণ 2জন তো, তাহলে মিনিমাম হবে বা বন্ধনটা স্টেবল হবে কখন বলতো, 2জন যাতে 2 দিকে থাকে, তাহলে ওরা ধরে নিয়ে যায়। সিলভার প্লাসকে দেখলে একদম চুম্বক, যত সিলভার প্লাস আসবে তত ও কি করবে, একে কাজ করবে। তাহলে এখানে কি সিলভার প্লাস দেখবো, এখানে সিলভার প্লাস দেখবো না। ফলে কি হচ্ছে একটু দেখো, ফলে কি হচ্ছে একটু দেখো, মজার বিষয়। সিলভার প্লাস এটা ছিল, এটাকে দেখছে, দেখে মাত্র এমনই ওদিকে ছুটে গিয়ে 2টা ওকে কি বানিয়ে ফেলেছে বলতো, জটিল যৌগ গঠন। জটিল যৌগ বলতে হচ্ছে এটা মৌলের পর্যাবৃত্ত ধর্মে আমরা পড়বো, একাধিক বন্ধনের এখানে উপস্থিতি আছে, দেখতে জটিল ব্যাপারটা তা না, ঠিক আছে? ওর বন্ধন প্রকৃতি আমরা কি বলতে পারি, একটু জটিল, মানে একাধিক বন্ধনের উপস্থিতি পাচ্ছি আমরা, সমযোজী, সন্নিবেশ, আয়নিক, বিভিন্ন রকম বন্ধন আমরা পাচ্ছি। দেখো সিলভার প্লাসকে ও কি করে দিল বলতো, নিয়ে গেল এখান থেকে।
সিলভার প্লাসকে নিয়ে গেলে কি সমস্যা, এই বিক্রিয়াটা আছে সাম্যাবস্থায়, তাহলে এই বিক্রিয়াটা আছে সাম্যাবস্থায় ক্লিয়ার নীতি অনুযায়ী আমরা কি জানি বলতো, প্রোডাক্ট যদি কমে যায় তাহলে সাম্যের অবস্থান কোন দিকে যাবে, ডান দিকে যাবে। অর্থাৎ সিলভার ক্লোরাইড কি হবে বলতো, সম্মুখ বিক্রিয়া ঘটায়। সম্মুখ বিক্রিয়া ঘটা মানে ও সলিড থেকে কি হয়ে যাওয়া, পানিতে এসে যাওয়া। দেখো মানে বুঝো নাই, এটা কমে গেছে তাহলে ও কি হবে, আরো দ্রবীভূত হবে। নতুন সিলভার প্লাস আসে, এমনই কি চুপ করে বসে আছে, ওরা দেখা মাত্র ওরা কি করবে, দুইজন দুই দিক থেকে এসে ধরে নিয়ে যাবে, বিষয় বুঝতে পারছো। আবার এটা দেখে দেখলো সিলভার প্লাস কমে গেছে, ও আবার কি করবে, সিলভার প্লাস দিবে। বারবার ও দিচ্ছে, এখানে ভূতের মতো কে খেয়ে ফেলছে ওকে। তাহলে দেখো তো আবার কি করছে, এই কাজটা কে করছে, অ্যামোনিয়া করছে। অ্যামোনিয়াকে বলা হয় লিগ্যান্ড। আমরা এগুলো কই পড়বো, এগুলো আমরা মোলের পর্যাবৃত্ত ধর্মে পড়বো। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে। লিগ্যান্ড, লিগ্যান্ড হচ্ছে যারা শূন্য স্পন্দন করতে পারছে, ঠিক আছে। তাহলে ক্রমাগত বিক্রিয়া কোন দিকে যাবে, ক্রমাগত বিক্রিয়া কোন দিকে যাবে, ক্রমাগত বিক্রিয়া কোন দিকে যাবে, ডান দিকে যাবে। সাম্যের অবস্থান ডান দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। এর মানে যতগুলা অধক্ষিপ্ত সিলভার ক্লোরাইড ছিল এগুলো কি হয়ে গেছে বলতো, দূরীভূত হয়েছে। এর মানে সিলভার ক্লোরাইড অধক্ষেপ এখানে আমরা পাবোই না, সব কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। বিষয় বুঝতে পারছো। এখানে আমরা সিলভার প্লাস দেখবো না, এখানে আমরা দেখবো হচ্ছে সিলভার প্লাস ওরে দুই দিকে জড়াই দিচ্ছে দুইটা অ্যামোনিয়া, ওকে ডাকা হয় অ্যামিন। তাহলে সিলভার প্লাসের ক্ষুধা আছে, ওর ক্ষুধা আছে, ও প্লাস। ওরে জড়াইতে হচ্ছে কি বলতো, ওর টাকা আছে, ওর টাকা আছে, ওর ক্ষুধা আছে, ও প্লাস, ঠিক আছে। ক্ষুধা নিয়ে ঘুরছিল, ওরে জড়াইতে হচ্ছে কে বলতো, দুই দিক থেকে দুইটা কি অ্যামোনিয়া, যাদের টাকা আছে। তাহলে কি হয়ে গেছে বলতো, ডাইমিন সিলভার প্লাস। অসংখ্য কি পাবো, ডাইমিন সিলভার প্লাস পাবো। ফলে ও দ্রাব্যতা কি এখানে বাড়ছে না কমছে, এদিক থেকে এদিকে গেলে দ্রাব্যতা কি হতো, কমবে, কারণ ও সলিড হয়ে যাচ্ছে, অধক্ষিপ্ত হচ্ছে। আর এদিক থেকে এদিকে যাওয়া মানে দ্রাব্যতা বাড়ে। তো দ্রাব্যতা কেন স্বাভাবিকভাবে বাড়ে, এগুলো যতবার সিলভার প্লাস আসে অ্যামোনিয়া একই কাজ করে। তো এ ঘটনা আরেকজনের কাছে ঘটে, আমি তোমাদের দেখাই। আগে এটুকু একটু সবাই লিখে নাও তো, খুব সুন্দর। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এখন তোমাকে যদি কেউ বলে সিলভার ক্লোরাইড দ্রবণে ছিল, এর মধ্যে অ্যামোনিয়া চালনা করলে দ্রবণে অবশিষ্ট সিলভার প্লাসের পরিমাণ কত, শূন্য। শূন্য কেন, কারণ সিলভার প্লাস বলতে কিচ্ছু নেই, মানে সিলভার প্লাসের পরিমাণ কি প্রায় শূন্য বা শূন্য, মানে সাম্যাবস্থার জন্য এটা কি আসে, তুমি আরো রাসায়নিক পরিবর্তন যখন দেখাবো এটার টাইপ একটা, তখন দেখবো হচ্ছে সামান্য পরিমাণ থাকে। 10⁻28, 10⁻18, 10⁻25 ওর পরিমাণ, এবং 0.000000027টা জিরো, 28টা জিরো, এরপরেও কিছু একটা থাকে। এর মানে সিলভার প্লাস যতগুলো আছে সব কি, তোমাকে যদি বলো অবশিষ্ট সিলভার প্লাসের পরিমাণ কত, শূন্য, প্রায় শূন্য, নাই বললেই চলে, কারণ সবগুলা কি হয়ে গেছে, ডাইঅ্যামিন সিলভার প্লাস, এটাকে বলা হয় ডাইঅ্যামিন সিলভার প্লাস আয়নে পরিণত হয়। লাগবে না, এই নামগুলো হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্মের পড়া। অ্যামিন সিলভার ওয়ান আয়ন, ঠিক আছে। এটা হচ্ছে জটিল যোগের নামকরণের নিয়ম। অ্যামোনিয়া যে আছে ওকে আমরা কি বলছি, অ্যামিন, অ্যামিন। তাহলে এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখায়, তাহলে তুমি জিনিসটা আরো সুন্দর বুঝবা। সিলভার সায়ানাইড আছে, কেমন, এর ভিতর কি আছে, সিলভার সায়ানাইড। এর ভিতর তুমি যোগ করে দিলা কেসিএন, তাহলে বলো তো দ্রাব্যতা বাড়বে নাকি কমবে। সমায়ন আছে এর মধ্যে সিএন মাইনাস, এর মধ্যে কি সিএন মাইনাস, সমায়ন আছে। তাহলে সমায়ন প্রভাবে দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। কেমন, সমায়ন প্রভাবে দ্রাব্যতা কি হয়, হ্রাস পায় না, তা হবে না। এখানে এখানেও দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। এর কারণে এখানেও কি হয় বলতো, জটিল আয়ন গঠন হয়। বুঝো নাই, বুঝবা একটু দেখো। আমি বিক্রিয়া লিখছি, একটা হচ্ছে কি সিলভার সায়ানাইড, ঠিক আছে। আরেকজন কি বলতো, কেসিএন। কেসিএন অ্যাকোয়াস, কেসিএন আমরা যোগ করছি। এখন যে সিলভার প্লাসকে সিএন মাইনাস, সিএন মাইনাস প্লাসের কি ক্ষুধা আছে নাকি নাই, আছে, ক্ষুধা আছে। মানে এই যে প্লাস, ওর কাছে ইলেকট্রন নাই, এর কাছে ইলেকট্রন আছে, টাকা আছে। বিষয় বুঝতে পারছো। এ কি করবে, দুদিক থেকে এসে ওকে জড়িয়ে ধরবে, তাহলে কি হবে বলো তো,
ডাইসায়ানো আর্জেন্টেট। তাহলে আমরা কি পাবো? ডাইসায়ানো আর্জেন্টেট এরকম দেখতে, দেখো সিলভার প্লাস এর এদিক থেকে একটা সিএন মাইনাস আসবে, এদিক থেকে একটা সিএন মাইনাস আসবে, তাহলে কি হবে? সিএন মাইনাস সিএন মাইনাস। এগুলোকে কি বলে? লিগ্যান্ড। এদের টাকা আছে, এর কাছে টাকা নাই, ঠিক আছে, কিন্তু ওর টাকা না থাকলে কি হবে? টাকা রাখার জায়গা আছে, বিষয় বুঝতে পারছো? তাহলে এরা কি করবে? দুই দিক থেকে এসে, দুই দিক থেকে কেন বলছি? কারণ হচ্ছে দুইজন যখন আসবে 180 ডিগ্রিতে রিপালশনটা কি হবে? মিনিমাম হবে। কেমন? বন্ধন প্রকৃতি এই জায়গায় জিনিসটা কি হবে? স্টেবল হবে। তো আমরা এটা মৌলের পর্যাবৃত্ত ধর্মের পড়া ওইখানে আমরা দেখব। তাহলে কি করবে বলতো? ডাইসায়ানো আর্জেন্টেট মানে জটিল যৌগের সংকরায়ন হচ্ছে ওইখানের পড়া, বা জটিল যৌগ জিনিসটা হচ্ছে ওইখানের পড়া, কিন্তু ওই টাইপটা এখানে কিন্তু কাজ লাগে। দেখো তাহলে ও কি করে ফেলছে? কমপ্লেক্স আয়ন। আমরা দেখব আগেরটা ছিল পজিটিভ, ধনাত্মক, দেখো ধনাত্মক আয়ন, এখন এর কমপ্লেক্স আয়নটা হচ্ছে ঋণাত্মক, সেজন্য এখানে সিলভার বলি না, এখানে বলা হয় ডাইসায়ানো। এখন লিগ্যান্ড হিসেবে কে আছে? সায়ানো। ডাইসায়ানো সিলভার না হয়ে যায় আর্জেন্টেট। তাহলে কি হচ্ছে? কমপ্লেক্স আয়ন ফর্মেশন হচ্ছে। তো সিলভার প্লাস এখান থেকে কমে গেছে, ফলে ও কি হবে? আবার সামনের দিকে যাবে। সিলভার প্লাসকে দেখে আবার খেয়ে ফেলবে কে? সিএন মাইনাস দুই দিক থেকে এসে, ঠিক আছে। সিলভার প্লাস ও দেখলো সিলভার, আমি কষ্ট করে এটা করছি, কেউ বারবার খেয়ে যাচ্ছে, ও দেখো আবার কি বলতো ও জিনিসটা করছে, আবার কি করবে? এটা করবে, আবার এটা খেয়ে ফেলবে কে? সিএন মাইনাস। বিষয় বুঝতে পারছো? সিএন মাইনাস মানে ব্যাপারটা ওই যে রবীন্দ্রনাথের সোনার তরীতে যেরকম বুঝেছে এরকম হয়ে গেল মনে হয়। দেখো মানে ও পরিশ্রম করে করে বারবার এটা করছে, এটা খেয়ে নিচ্ছে কে বলতো? সিএন মাইনাস, ঠিক আছে। কিন্তু একটা লাভ হচ্ছে, এটা কি বলতো? লাভ না, মানে একটা ঘটনা ঘটছে, লাভ ক্ষতি এটা পরের বিষয়, কারণ এটা অ্যাপ্লিকেশন বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে সিলভার সায়ানাইড কি হয়ে গেল? দ্রবীভূত হয়ে গেল। সিলভার সায়ানাইড কি হয়ে গেল? দ্রবীভূত হয়ে গেল। তো এরকম কি শুধু সিলভার প্লাসের ক্ষেত্রে ঘটে? না, না, ঠিক আছে, শুধু সিলভার সালফেটের ক্ষেত্রে ঘটে ব্যাপারটা এরকম না। যেমন ধরো কপার 2+ থাকতে পারে, ঠিক আছে, কপার 2+ থাকতে পারে। এ ধরো কি হচ্ছে? কম দ্রবণীয় কপার সালফেট বা যে কোনো কিছু হোয়াটএভার, মানে যে কোনো কিছু হিসেবে ধরো আছে, কপার সালফেট বলবো না, মানে যে কোনো কিছু হিসেবে ধরো আছে, ঠিক আছে। তো এর মধ্যে অ্যামোনিয়া চালনা করে দিলাম, তখন দেখা যায় এর মধ্যে দুইটা না 4টা অ্যামোনিয়া এসে ওকে কি করছে? চারপাশ থেকে জড়িয়ে ধরছে। এটা উভমুখী চিহ্ন দিব না, এটা একমুখী, কারণ এটা ঘটার টেন্ডেন্সি এত বেশি। এটা হচ্ছে মূলত সম্মুখ একটা বিক্রিয়া, যেখানে বিপরীত বিক্রিয়ার গতি কি হয় আমরা জানি, প্রায় সব বিক্রিয়া কি উপমুখী, কিন্তু এখানে সম্মুখ বিক্রিয়ার গতি এত ডোমিনেট করে, সম্মুখ বিক্রিয়া এত ডোমিনেটিং, আমরা সেজন্য এটাকে একমুখী হিসেবে চিন্তা করছি। মানে বুঝছো? ওরও আছে বাট খুব কম, ওর ফরওয়ার্ডে ওর তুমি এটা কই থেকে বুঝবে? এটা বুঝবো হচ্ছে সামুদ্রবুকের মান থেকে, ওদের সামুদ্রবুকের মান হয় অনেক বেশি। আমি তোকে একটা এক্সাম্পল জাস্ট দেখাচ্ছি। অর্থাৎ এখানে হয় কি, কপার 2+কে অসংখ্য উদাহরণের, এমন না যে একটা দুইটা। ঠিক আছে, তাহলে 4টা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কপার 2+ একটু জটিল আয়ন রূপে ঘুরতে থাকে কপার 2+কে দেখলে। যেমন দেখো আমি তোমাদের বললাম না এই ভ্যালুটা, আছে আমি আগে এটার পরে। তাহলে কেসিএন দ্রবণে সিলভার সায়ানাইডের দ্রাব্যতা কি হবে? কেসিএন দ্রবণে সিলভার সায়ানাইডের দ্রাব্যতা কি হবে? সময়ন প্রভাব হবে না, এখানে দেখে মনে হচ্ছে সময়ন প্রভাব, এটা কি বলতো? কমপ্লেক্স আয়ন ফরমেশন হবে। আয়ন ফরমেশন কি হবে বলতো? একটা সিলভার প্লাসের সাথে দুইটা সিএন মাইনাস এসে জটিল আয়ন ডাইসায়ানো আর্জেন্টেট ফরমেশন হবে, ফলে দ্রাব্যতা কি হবে বলতো? বাড়বে। দ্রাব্যতা কি হবে? বাড়বে, বৃদ্ধি পাবে, কারণ সিলভার প্লাস বারবার চলে যাচ্ছে লাস্ট সাথে নিউট্রিওলজি। কেমন এটা একটু কঠিন হলেও তোমরা কি বুঝতে পারছো? মানে একটা জিনিস জেনে ভালোই লাগে। পরীক্ষা আসবে যে আমি ব্যাপারটা এরকম বলবো না, বাট আসতে পারে। আর তুমি পাবা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে পরবর্তীতে, ওতে দেখবা বিভিন্ন মডেল টেস্টের কোচিংগুলো তোমাদের ভিতর থেকে একদম নির্যাস বের করে আনতে, সর্বোচ্চটা বের করে আনতে এইসব উল্টাপাল্টা কোয়েশ্চেন দেয়। বিষয় বুঝতে পারছো? এমন না যে এটা বুয়েটা ইতোপূর্বে আসছে, ব্যাপারটা এরকম না, আসেনি। তাহলে দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এত, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে খুব কম। কেমন? এর মধ্যে অ্যামোনিয়া চালনা করলে দ্রাব্যতা কি হবে? সিলভার প্লাসকে অ্যামোনিয়া অনেক পছন্দ করে, তাহলে একটা সিলভার প্লাসকে দেখা মাত্র ওই দিকে অ্যামোনিয়া এসে সিলভার প্লাসের অস্তিত্বও রাখবে না, ওর দুই পাশ থেকে এসে
খেয়ে ফেলবে। কি করবে বলো তো? ডাইএমিন জটিল যৌগ ডাইএমিন সিলভার প্লাস গঠন করবে। এর মানে কমপ্লেক্স আয়ন চুম্বকের মতো এসে ওরে দুই পাশ থেকে যতগুলো দেখবে জড়িয়ে ধরে ধরে ওরে কি করে হলো ডাইমেন সিলভার, তাহলে দ্রাব্যতা কি হবে? বাড়বে। ঠিক আছে, ওকে স্বাগতম জানাবে। তাহলে কি হবে বলো তো? দ্রাব্যতা বাড়বে। কেমন বাড়বে? অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। একটি পাত্রে দেখো আমি এই কোয়েশ্চেনগুলো দিয়েছি, দেখো এমসিকিউগুলো, কারণ এই টাইপের এমসিকিউ তুমি পাবাই না, কোনো বইয়ে কোনো কিছু বলেই নেই। তাহলে একটি পাত্রে 0.02 মোলার, এগুলো সবগুলো আমার সামনে করে করে দেওয়া লাগছে। দেখো 0.02 মোলার কপার 2+ আয়ন আছে। ঠিক আছে, এর মধ্যে অ্যামোনিয়া, আমাদের বইগুলোতে এগুলো অ্যাড করছি। দেখো অ্যামোনিয়া চালনা করা হলো, কপার 2+ আয়নের ঘনমাত্রা কত হবে? পাত্রে কপার 2+ ছিল, এর মধ্যে অ্যামোনিয়া চালনা করছি। দেখো পাত্রে ছিল কপার 2+, এর মধ্যে চালনা করছি কি অ্যামোনিয়া, বা যোগ করছি কি অ্যামোনিয়া দ্রবণ। ধরো তাহলে কি হবে? তাহলে দেখবো এর ভিতর কোনো কপার 2+ নাই, এর ভিতর কি হয়ে গেছে? সবগুলা টেট্রাইমিন কপার 2+। কপার 2+ এর ভিতর খুঁজেই পাবো না। তাহলে এর ভিতর কপার 2+ দেখবো কি বলতো? খুব কম। কারণ অনেকে বলতে পারে খুব কম কেন? আমি বলেছি উঙ্কি বিক্রি এটাও কি থাকে? সামান্য থাকে। ও যদি 0 হয়ে যেত তাহলে তো অসম অবস্থায় অসীম হয়ে যেত। ও একটা ফাইনাইট ভ্যালু আছে, মানটা হচ্ছে বড়, বাট একটা মান তো আছে। এই যে দেখো, যেমন এখানে দেখিয়েছি। এর জন্য কেএফ, এটাকে বলা হয় ফরমেশন কনস্ট্যান্ট। কমপ্লেক্স আয়ন এগুলো লাগবে না, এগুলো অ্যাডভান্সের জন্য। মানে ও জটিল যৌগ যখন গঠিত হচ্ছে তখন সাম্যদ্রুবকের মান হচ্ছে, বা সাম্যদ্রুবক পড়ানোর সময় তখন এই টাইপটার কথা বলবো 10⁷, এর মানে অনেক বেশি। এরটা হচ্ছে দেখো ডাইসায়ানো আর্জেন্ট আরও বেশি, এর মানে সিএন মাইনাস সিলভার প্লাসকে পছন্দ করে আরও বেশি, এনএইচটি এর চেয়েও বেশি। এবার দেখো এর ক্ষেত্রে হচ্ছে কেএফ, কেএফ মানে হচ্ছে ফরমেশন কনস্ট্যান্ট। বলা হয় এই মানটা যত বেশি তত কমপ্লেক্সটা কি? তত জটিলায়নটা স্টেবল। ঠিক আছে, কেএফ এর মান যত বেশি, তো আমি ইকুয়েশনটা দিয়েছি হুইচ কমপ্লেক্স আয়ন ইজ মোর স্টেবল। তাহলে যার কেএফ এর মান যত বেশি, এর মানে ও সামনের দিকে তত বেশি কি গেছে, ও পিছনে আসার টেন্ডেন্সি নাই। ঠিক আছে, ও সামনের দিকে গেছে, ও পিছনে আসার টেন্ডেন্সি কি? কম। 10⁻21 আমরা কেএসপির ভ্যালুগুলো কি ছিল? 10⁻21, 10⁻18, 10⁻10 এরকম। আর এদের মানটা হচ্ছে ধনাত্মক দিকে, এর মানে ও হচ্ছে আগেরটা হচ্ছে সামনে যেতই না, ও দ্রবীভূত হতোই না, আগের বিক্রিয়ার সাম্যদ্রব্যের মান ছিল কম। আর এই হচ্ছে এই ঘটনা ঘটানো পছন্দ করে বেশি, সেজন্য কেএফ এর মান হচ্ছে কি অনেক বেশি, মানে প্রোডাক্টই হচ্ছে বেশি। ঠিক আছে, তাহলে কি এগুলো জানা লাগবে না, আমি এমনি বললাম। তাহলে কেএফ এর মান যত বেশি, কমপ্লেক্স আয়ন তত বেশি স্টেবল। এরপরও এরকম আরও বিষয়গুলো নিয়ে তুমি ধরো নিজে একটু জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে নক দিবা। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা বিভিন্ন কন্টেন্ট দিই। আমাদের কেমশিপ স্টুডেন্টস গ্রুপ যেটা আছে, এখানে তোমরা জয়েন করে থাকবা, তাহলে সবগুলো আপডেট পাবা। ঠিক আছে, ইউটিউবের পাশাপাশি তোমরা এই পেজ, এই গ্রুপ এবং আমাদের পেজও খুব অ্যাক্টিভ, দেখবে তোমাদেরকে প্রায় সব কিছুরই রিপ্লাই করে, এবং খুব মিনিমাম সময়ে আমরা করার চেষ্টা করি, আমরা এভাবেই রেখেছি এটা। ঠিক আছে, আমাদের টিম এইভাবেই কাজ করে। দেখো এই গ্রুপও তোমরা চোখ রাখবা, তাহলে দেখবা সবগুলো আপডেট পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা কেমন লাগছে জানাবা। টপিকগুলা অপরিচিত, তোমাদের কঠিন বলবো না, কিন্তু তোমাদের অপরিচিত, তো আমি এগুলো একদম সুন্দরভাবে তোমাদের জানানোর চেষ্টা করেছি। তো কেমন লাগছে জানাবা, বুঝতে পারছো কিনা। আজকে এটুক। এরপরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে শিক্ষা পরীক্ষা আয়ন শনাক্তকরণ। একটা ক্লাসে আমরা পড়ে ফেলবো শিক্ষা পরীক্ষা আয়ন শনাক্তকরণ, ব্যবহারিক টপিক। কিন্তু ব্যবহারিকের জন্য বসে থাকলে হবে না, ওটা আমাদের থিওরিতে আসে, আমাদের সিকিউতে আসে, তো আমাদের পড়তে হবে। ঠিক আছে, মানে বুঝছো, ওইটা টপিকটা হচ্ছে ব্যবহারিক, কিন্তু এটা পরীক্ষায় আসে হচ্ছে আমাদের কি থিওরিতে। তো ব্যবহারিকে কি করবো, এটার জন্য বসে থাকলে হবে না, এখন আমাদের থিওরিটা জেনে যেতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। 1 ঘন্টা একটা ক্লাস হয়েছে মাত্র।